আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের রোজার দিনগুলো ভালো যাচ্ছে, আপনারা ভালো মতো রোজা রাখতে পারছেন। আমি আজকে চ্যাপ্টার 1 শুরু করছি। চ্যাপ্টার 1 এর প্রথম সেকশনটা আমরা দেখব। আমি আশা করি আপনারা ইতিমধ্যে আমি যে চ্যাপ্টার 1 এর সম্পূর্ণ পিডিএফ ফাইলটাকে আমি আমার ওয়েবসাইটে আপলোড করেছি এবং আপনাদেরকে ডাউনলোড করার লিঙ্ক দিয়েছি যাতে আপনারা ডাউনলোড করতে পারেন। এবং আমি অনেককে বলেছি যে আপনারা পড়া শুরু করে দেন, আপনারা রিভাইজ করতে থাকেন। ফলে আপনারা যদি চ্যাপ্টারটা, যেহেতু আমি পুরো চ্যাপ্টারটা আপনাদেরকে আমি ডাউনলোড করার জন্য দিয়ে দিয়েছি, কাজেই আপনারা যদি একটু পড়ে ফেলতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আমার সাথে ফলো আপ করার জন্য। সো আজকে আমরা চ্যাপ্টার 1 এর ফার্স্ট সেকশনটা দেখব। ফার্স্ট সেকশনের মধ্যে আমাদের মূলত যে বিষয়গুলো রয়েছে তার যদি একটা সামারি আমি তুলে ধরি, তাহলে আমরা দেখব যে প্রথমে আমরা দেখতে যাবো যে ডেটা সায়েন্সের কিভাবে শুরু হলো, ডেটা সায়েন্স আমি কিভাবে শুরু করব, ডেটা সায়েন্সের উত্থান থেকে হলো, আজকে ডেটা সায়েন্স বলতে কি বোঝাচ্ছে, ওয়াই উই আর ভেরি ভেরি ক্রেজি অ্যাবাউট ডেটা সায়েন্স, কি কি ক্ষেত্রে ডেটা সায়েন্সের ব্যবহার হচ্ছে, কেন ডেটা সায়েন্স নিয়ে আমরা এত মাথা ঘামাচ্ছি যা আমরা কয়েক বছর আগেও করিনি। যেহেতু আমি ইন্ট্রোডাকশনে এই নিয়ে সামারি দিয়েছি, আমি এখন ডিপ ডাইভে যাব। সো প্রথমে আমার আরেকটা জিনিস আপনারা তো খেয়াল করেছেন, সেটা হচ্ছে আপনারা যখন ফার্স্ট চ্যাপ্টার দেখেছেন, এই বইটিতে মূলত 12টি চ্যাপ্টার রয়েছে। সো প্রত্যেকটা চ্যাপ্টারের যখন শুরু হয়েছে, তো চ্যাপ্টারের যে পর্বটা, যে চ্যাপ্টারটা শুরু হয়েছে, শুরু হওয়ার পরপরই চ্যাপ্টারের এই পাশে একটি কোট রয়েছে। আমি একটি উদ্ধৃতি দিয়েছি, একটি ডেটা সায়েন্সের ক্ষেত্রে অবদান রেখেছেন কেউ, কিংবা আমার ভালো লেগেছে এমন কোনো রিলেভেন্ট উদ্ধৃতি আমি যোগ করেছি। চ্যাপ্টার 1 এ যে উদ্ধৃতিটা আমি যোগ করেছি, প্রথম উদ্ধৃতি যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে সিটিও অফ ফ্লাই ল্যাব, ওনার নাম হচ্ছে গডফ্রয় ক্ল্যার। উনি বলেছেন, ফর মি ডেটা সায়েন্স ওয়াজ এ ওয়ে টু বিকাম এ ডিটেকটিভ। নাও থিঙ্ক অ্যাবাউট ইট, যে ডেটা সায়েন্টিস্ট পড়ার পেছনের উনি বলেছেন যে এটা একটা ডেটা সায়েন্সটা আমার জন্য একটা গুপ্তচর বিদ্যা, আমি একজন ডিটেকটিভ হওয়ার মতো মনে হচ্ছে আমি ডেটা সায়েন্স যখন শুরু করলাম। ফর এভরি নিউ কেস ইউ হ্যাভ টু গো ইনটু এ নিউ ফিল্ড টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ ইট ওয়ার্কস। যেমন একজন উকিলকে কিংবা একজন ডিটেকটিভকে একজন যখন কোনো একটা কেস দেওয়া হয়, কেসের ভিতরে ঢুকতে হয়, সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। এবং ডেটা সায়েন্সের উনি বলছেন যে ডেটা সায়েন্সের ব্যাপারে অনেকটা তাই, যে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু আন্ডারস্ট্যান্ড করতে হবে, তারপরে আমাকে সবকিছু ম্যাসাজ করতে হবে সবকিছু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু অ্যাকোয়ার দ্য নলেজ, এবং তারপর ওটা থেকে আমার জ্ঞান বের করে এনে কোনো একটা টেকনিক, সায়েন্টিফিক ক্যালকুলেশন, সায়েন্টিফিক টেকনিক ব্যবহার করে আমি একটা অর্থবহ কিছু একটা তৈরি করব। এবং গুপ্তচরবিদরা যারা ডিটেকটিভের কাজ করেন তারা যেরকম করে, ডেটা সায়েন্টিস্টের কাজটা অনেকটা আমার ওরকম মনে হচ্ছে। তো আমার কাছে ভালো লেগেছে এই জিনিসটা, এই কোডটা ভালো লাগাতে আমি এটা এখানে দিয়েছি। ওকে, সো প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে আমি একটা করে এরকম কোড যোগ করেছি, যেগুলোকে আপনি অনুপ্রেরণা দেয় এই ধরনের কোনো উদ্ধৃতি বলতে পারেন। Without further delay, we are going to get started with data science. Now, again, in the introduction, I gave you lots of hints in terms of how it is defined. আমরা ডেটা সায়েন্সের ডেফিনিশন, সংজ্ঞাটা দেখেছি। আবারও এখানে আমি আরো রিপিট করেছি, কারণ হচ্ছে এই সংজ্ঞাটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো দৃষ্টিকোণ থেকে কোনো একটা সংজ্ঞা, ডেটা সায়েন্সের সংজ্ঞাটা কোনো একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে কিন্তু সীমাবদ্ধ না। বিভিন্ন লোক বিভিন্নভাবে ডেটা সায়েন্সের বর্ণনা দিয়েছেন। আপনারা আইবিএম এর যে ভিডিওটা আমি আপলোড করেছি, ওখানে আমি দেখিয়েছি যে আইবিএম এর বিভিন্ন ধরনের প্রফেশনালরা তাদের দৃষ্টিকোণ থেকে তাদের data science সংজ্ঞা দিয়েছেন। So what we have to do is basically this getting started with data science is giving you a holistic view of understanding of different viewpoint.
বিভিন্ন জনে বিভিন্ন কথা যেগুলো বলছেন ডেটা সায়েন্স নিয়ে, তাদের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে ডেটা সায়েন্সের একটা সুন্দর সংজ্ঞা দাঁড়া করানো। এবং to get started with data science is mainly focusing on processing, making more into granularity level of the definition of data science. So এখানে আমরা বলছি data science is a discipline that combines statistics, data analysis and related methods to understand and analyze actual events using data. So data science হচ্ছে এক ধরনের ডিসিপ্লিন। এখন ডিসিপ্লিন বলতে একটা ব্রাঞ্চ অফ এডুকেশন বলতে পারেন, যেখানে আমরা ডেটা অ্যানালাইজ করি, ডেটা থেকে বিভিন্ন ধরনের তথ্য ব্যবহার, টেকনোলজি ব্যবহার করে তথ্য থেকে আমরা গঠনমূলক কোনো কিছু বের করে নিয়ে আসি। So this is a vast area that uses different methods and concepts from other fields such as mathematics, statistics, computer science. So data science এর কাজ হচ্ছে বিভিন্ন টেকনোলজি এবং বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করা, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স। আমরা যখন আরো ভিতরের দিকে যাব আমরা দেখব এই মেথডগুলো কিভাবে ডেটা সায়েন্সের সাথে সম্পৃক্তযুক্ত, কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। ডেটা সায়েন্স ইনক্লুডস টেকনিক্স such as machine learning, engineering, image recognition, visualization, probability model, signal processing. Now এগুলোর ব্যাপারে যদি বলতে চাই যে ডেটা সায়েন্স হচ্ছে যে ধরনের টেকনিকগুলো ডেটা সায়েন্সের মধ্যে থাকে, অর্থাৎ ডেটা সায়েন্স নিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে যে সমস্ত টেকনিকগুলো আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মেশিন লার্নিং, ডেটা ইঞ্জিনিয়ারিং, ইমেজ রিকগনিশন। আপনারা ফেসবুকের ট্যাগিং যেটা জানেন, যেটা ইমেজ দেখে ফেসবুক, কারো ছবি দেখে ফেসবুক বলতে পারে যে এই লোকটা এবং সেই ধরনের ট্যাগিং করার আপনার যে ধরনের সাজেশন তারা দিয়ে থাকে। ভিজুয়ালাইজেশনের কথা আমি আগে বলেছি, প্রবাবিলিটি মডেল ইন দ্য ইভেন্ট অফ সামথিং মে হ্যাপেন, সো সেটা হচ্ছে প্রবাবিলিটি। এবং সিগন্যাল প্রসেসিং এর ব্যাপারটা আমরা আরো ডিপে যাব যখন আমি ড্রাইভারলেস কার সম্বন্ধে বলবো। Over the past few decades, data science has become a long way and has become an essential part of understanding how different industries work. Now, industry revolution যেটা বলে, আমরা যেটাকে fourth industry revolution বলি, fourth industry revolution is based on the data that is generated digitally from different areas to bring capabilities. So আমরা যেটা fourth industry revolution যেটা বলি আমরা ডিজিটাল ট্রান্সফরমেশনের, এটা কিন্তু সবকিছুই ভিত্তি করে ডেটা সায়েন্সের উপরে। আমরা যদি আরো ডিপে যাই, আমরা যদি দেখি ক্লাউড কম্পিউটিং, আমরা যদি দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, আমরা যদি দেখি যে ধরনের ইমার্জিং টেকনোলজিগুলো আমাদের দিনে দিনে বিজনেস ইন্টারাপশন করছে, বিজনেসকে নতুন দিকে টার্ন নেওয়ার জন্য মানুষকে বাধ্য করছে, সেগুলো যদি আপনি দেখেন, দে আর অল ড্রিভেন বাই ডেটা সায়েন্স। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম গত ভিডিওতে। এখন আরেকটা জিনিস দেখতে পারেন যে আপনারা মোর অ্যান্ড মোর ইউ হ্যাভ ম্যাথামেটিক্যাল অ্যালগোরিদম ব্যবহার করে আপনার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের অর্ডার প্রসেস করতে পারেন, আপনি কোনো ধরনের ইভেন্ট করতে পারেন, আপনি টেকনোলজি ব্যবহার করে আজকাল ফ্রি টিউটোরিয়াল করতে পারেন, কত কিছু করতে পারেন। সো দিস আর অল বেসড অন দিস কাইন্ড অফ মেথোডোলজি হুইচ কন্ট্রিবিউটস in a total sense to data science. এখন আপনারা এখানে যে ডেটা সায়েন্সের ফ্রেমওয়ার্কটা আমি তৈরি করেছি, এখানে সেই ফ্রেমওয়ার্কটা নিয়ে একটু কথা বলি। আপনারা যারা অলরেডি ডাউনলোড করেছেন আপনারা দেখেছেন যে ফ্রেমওয়ার্কটা নিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটার বিশেষ কোনো বর্ণনা আমি ফার্স্ট চ্যাপ্টারে দেইনি, যেহেতু পরবর্তী চ্যাপ্টারে এই নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। তারপর আমি সংক্ষেপে এটা নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে আমরা যে ব্রেন ফ্রাইড মডেলগুলো দেখেছি, যে মডেলে আমরা বলেছি যে অ্যাকোয়ার করা, তারপরে ডেটা পার্সিং করা, ডেটা ফিল্টার করা, সো অন। সো এই ফ্রেমওয়ার্কে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আমার নিজের দৃষ্টিকোণ থেকে আমি এটাকে মূলত 5টি ভাগে ভাগ করেছি। এখন আমার রেশনাল আমি আপনাকে যদি দেই, তাহলে আমি ডিজাইনের মধ্যে আমি বলতে চেয়েছি যে ফ্রেম দ্য প্রবলেম। বিজনেস, যে আমি আগের ভিডিওতে বলেছি যে বিজনেসের যে প্রবলেমটা, যে সমস্যাটা আপনাকে সমাধান করতে হবে, যে প্রবলেম স্টেটমেন্ট, এবং কালেক্ট দ্য ডেটা,
then you agree on the actionable items, কি ধরনের deliverable আপনাকে কার্যসিদ্ধি করতে হবে এই পুরা সাইকেলটা রান করে, তারপরে অ্যাগ্রি অন দ্য কি ডেলিভারেবল। সো এটা যদি আপনি বেন ফ্রাইয়ের মডেল সাথে তুলনা করেন তাহলে আমরা দেখবো যে আকয়ার, পার্টস, ফিল্টার, এই পার্টগুলোর মধ্যে হবে ডিজাইনিং। সো উই আর বেসিক্যালি গোয়িং টু ডিজাইন দ্য হোল সাইকেল। আমরা হোল সাইকেলটা ডিজাইন করব, আমরা কি কি জিনিস আমরা ডেলিভারি দিব এই ডেটা সায়েন্সের এই অ্যানালিসিস প্রসেস থেকে, সবকিছু আমি ডিজাইনের মধ্যে ফেলেছি। তারপরে মডেলিং পার্টটাতে মূলত আমি ফোকাস করতে চেয়েছি যে ডেটা প্রসেসিং, অ্যানালাইজিং ডেটা, মাইনিং ডেটা, অ্যান্ড দেন পারফর্ম ইন ডিপ অ্যানালিসিস। আমরা ডেটা ক্লিনিং এর কথা বলেছি, যেখানে আমি বেন ফ্রাই মডেলে আমরা দেখেছি ফিল্টারিং, মাইনিং যে ডেটা, আপনার দ্য মেথড অফ স্ট্যাটিস্টিক্স অফ ডেটা মাইনিং। So modeling is basically after you have designed and agreed what you're going to do with that, then you go to the modeling part where you really refine the data. And then execution is the part where you do the real work. So data visualization, then data representation, jeta bole, refining the data interpretation. So all this work to make this meaning and the sense of the modeling is in execution. And then the monitoring. Monitoring is basically value creation. So আমি আগে value creation এর কথা আপনাদের যেটা বলেছি যে মান সৃষ্টি করা, অর্থাৎ আমি যে ডেটা প্রসেসিং এর, ডেটা মাইনিং এর, ডেটা মডেলিং এর কাজগুলো করলাম, এটা দ্বারা কি ভ্যালু আমি তৈরি করছি, হোয়াট এভার বিজনেস আই হ্যাভ। অপটিমাইজেশন ইজ ওইটা থেকে সুন্দর করে কিছু একটা যে মনিটরিংটা আমি যখন মনিটর করব, আমি যখন নিয়মিত ওয়াচ করব যে ডেটাটা কিভাবে প্রসেস হয়ে কিভাবে কাজ করছে, অপটিমাইজ হলো আমি যদি কিছু দরকার হয় এটাকে আমি নতুন করে ম্যানিপুলেট করে একটা নতুন শেপ দিলাম, কিংবা কোনো বিজনেস অবজেক্টিভ চেঞ্জ হলে ওইটা আমি অ্যাডজাস্ট করলাম। সো অপটিমাইজ করা ইজ বেসিক্যালি মেকিং শিওর দ্যাট the whole process in the data science framework is kept up to date. It's always being harmonized. It's always been put in a stage which helps the business for continuous improvement. Business ke continuously innovative রাখার জন্য, creative রাখার জন্য. So that's a part of the optimization. Now here you can see that data science allows a company to explore and analyze raw data, and this basically enables you to get insights. So raw data process করে আমরা বিভিন্ন ধরনের ইনসাইট পেতে পারি, আমরা বিভিন্ন ধরনের ঘটনাবলী বিশ্লেষণ করতে পারি, প্রসেস করতে পারি। এবং আমরা যদি এগুলো আরো বিশেষভাবে বর্ণনা করি, আমরা যদি গ্রানুলার লেভেল, আমরা যদি ডেটা প্রসেস করে বিভিন্ন ভাবে যদি এমন একটা পর্যায়ে চলে যেতে পারি যখন আমাদের ডেটাটার একটা সুন্দর সেন্স তৈরি হবে, ওখানেই দেখা গেল ডেটা সায়েন্সের সার্থকতা। And then আমি আরো কিছু এক্সাম্পল যেখানে এনেছি, নেটফ্লিক্স ইজ মাইনিং ডেটা টু ডিসকভার দ্য ভিউইং প্যাটার্নস অফ ইটস কন্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট অফ ইন্টারেস্ট। সো এখানে ইউজাররা কি ইন্টারেস্ট, আপনি নেটফ্লিক্সের ব্যবসাটা যদি জানেন, ওরা সব কিছু ডেটা সায়েন্সের উপর ভিত্তি করে এবং in any case Netflix is one of the biggest user of data science. They have so much use of data science that you won't believe. ওরা data scientistদের hire করতেছে একদম, they are crazy about people about who got this kind of capabilities to do the data science and stuff like that. So ওরা কি করে, ওদের নিয়মিত ওরা ডেটা সায়েন্সের মাধ্যমে প্রসেস করে, ডেটা সায়েন্সের প্রক্রিয়া ব্যবহার করে ওদের প্রোডাক্ট ক্যাপাবিলিটিস গুলো ডেভেলপ করে। এখানে দেখা গেল টার্গেট নামে যে আমেরিকার যে গ্রোসারিটা রয়েছে, যারা বিভিন্ন ধরনের খাবার দাবার, হোম এসেনশিয়াল, স্টেশনারি প্রোডাক্ট বিক্রি করে, তারা আইডেন্টিফাই করে কাস্টমারদের পারচেস বিহেভিয়ার এবং ওগুলোর উপরে ডিপেন্ড করে আপনি তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওরা রিমুভ করে যেগুলোর ডিমান্ড কম থাকে। ইভেন ওরা কাস্টমারদের বিহেভিয়ার ওরা যে ওদের সিসিটিভি ক্যামেরা আছে ওই ক্যামেরা থেকে ক্যাপচার করে ওগুলো প্রসেস করে ওরা এক ধরনের ডিসিশন নেয়, সিদ্ধান্তে পৌঁছায়, যে সিদ্ধান্ত দ্বারা ওরা ইভেন ডিসিশন নেয় যে কোথায়
কোন আইটেমগুলো প্লেস করলে দোকানের মধ্যে মানুষের জন্য সুবিধা হবে। Again, I talked about the Netflix pattern, targeted pattern, and then the picture here is basically it describes various disciplines which involves in data science. So ডেটা সায়েন্সের যে সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো, যে সমস্ত শিক্ষণীয় শাখা প্রশাখাগুলো রয়েছে, আমরা দেখব এগুলো এরিয়াস অফ অ্যাপ্লিকেশন, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, মেশিন লার্নিং, অ্যালগরিদমিক্স, কমন সেন্স অ্যান্ড হ্যাকার মাইন্ডসেট। সো আমরা যে উদ্ধৃতিটার মধ্যে প্রথমে দেখেছিলাম যে আপনার একটা ডিটেকটিভ মাইন্ডসেট থাকতে হবে। আপনি যখন ডেটা সায়েন্স নিয়ে কাজ করবেন, আপনাকে একটা ডিটেকটিভের মতো হয়ে যেতে হবে। আমার মনে আছে আমার বাবা যখন বাংলাদেশ সরকারের পাসপোর্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, উনি ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করতেন এবং উনি আমাদের বিভিন্ন স্টোরিজ বলতেন যেগুলো দিয়ে ওনারা বিভিন্ন ধরনের রিসার্চ করেন এবং মানুষদের বিভিন্ন ধরনের ক্রাইম ইনভেস্টিগেট করেন। এই পর্যায়ে আমরা দেখব যে মেথডগুলো আছে ডেটা সায়েন্সে ইনক্লুডস ভেরি নন টেকনিক্যাল থিংস সাচ অ্যাজ রিটেন অ্যানালিসিস, simple descriptive statistics, and then slightly more technical work such as data preparation, data visualization, mathematically more complex things like predicting time series and automating human activities such as pricing of cinema tickets and much more. So এটা যদি সামারাইজ করি সেটা হবে ডেটা সায়েন্সের যে ব্যবহারটা, এটার একটা ওয়াইড রেঞ্জ রয়েছে। ইটস নট অনলি লিমিটেড টু ডিফারেন্ট টাইপ অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, বাট অলসো ইট ক্যান হেল্প, এটা সাহায্য করতে পারে আমাদেরকে বিভিন্ন এরিয়াতে অটোমেট করার জন্য। আমরা যেগুলো অটোমেশন বলি, অটোমেশন একটা পার্ট আমি পরবর্তীতে আলাপ করব, এটা এক পর্যায়ে আমাদের আসবে। সো অটোমেশনের যে বেসিক ব্যাকগ্রাউন্ড ক্যাপাবিলিটিস আমাদের দরকার, যেগুলো দিয়ে আমরা অটোমেশন করতে পারবো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, তাও কিন্তু ডেটা সায়েন্স থেকে আসবে। And then it's essential to understand that data science ultimate goal is to solve a problem in a specific area. So data science এর সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে একটা স্পেসিফিক এরিয়ার সমস্যা সমাধান করার জন্য। Having said that, it is necessary to have a very good knowledge of the field of application before embarking to the development of a model. It should be noted that the areas listed below, so আমি কতগুলা এরিয়া যেগুলো আপনি এখানে দেখেছেন, the areas of application, mathematics and all the stuff has to be considered. So আমরা যখন ডেটা সায়েন্সটা ডেভেলপ করব, আমাদের যেই ফিল্ডগুলোর প্রতি যে সমস্ত শাখা প্রশাখার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে, ওগুলো নিয়ে আমরা এখন একটা সংক্ষেপে দেখব। So area of application in this section is the environment in which you want to make data product or solve a problem. So আপনার area of application হচ্ছে যেই জায়গাটা আপনি নিবন্ধন করবেন, যেটা আপনি সিদ্ধান্ত নেবেন যে এই জিনিসটার উপরে আমি আমার কাজটা করব এবং এটার উপরে আমি ডেটা অ্যানালিসিস করে আমি একটা কংক্রিট সলিউশনে পৌঁছাতে পারবো। এবং এখানে আমি একটা উদাহরণ দিয়েছি স্টক মার্কেটের। And then we can come out with a predictive model, or we can come up with a probability structure that will give us some sort of, feature prediction or some sort of business capabilities. Mathematics এর ব্যাপার যেটা statistics, probability, renal algebra. So mathematics is very important part of data science. So because we will use scientific methods for solving issues. So আমরা বিভিন্ন ধরনের scientific method এখানে ব্যবহার করব। এর জন্য ম্যাথমেটিক্সটা আমাদের এই ক্ষেত্রে অত্যন্ত জরুরি হবে এবং আমরা এটা ডিটেলস পরবর্তী একটি চ্যাপ্টারে দেখব। সিমিলারলি কম্পিউটার সায়েন্স ইজ বেসিক্যালি আমরা যদি দেখি ডেটা সায়েন্সের সাইকেলগুলো যদি আমরা দেখি, এবং আমরা বেনফ্রাইড মডেলের মধ্যে আমরা দেখেছি যে ডেটা গ্রহণ করা, ডেটা ভাগ করে তৈরি করা, ডেটা ফিল্টার করা, ডেটা মাইনিং করা, ডেটা রিপ্রেজেন্ট করা, রিফাইন করা, ইন্টারাক্ট করা, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করতে হবে। সো টেকনোলজি স্ট্যাক নিয়ে আমরা পরে একটা চ্যাপ্টারে আলাপ করব। সো ইউ বেসিক্যালি নিড কম্পিউটার সায়েন্স বিকজ ডিজিটালি আপনাকে ডেটাটা গ্রহণ করতে হবে, ডিজিটালি ডেটাকে ক্যাপচার করতে হবে। Machine learning techniques are increasingly being used in data science.
আমরা অ্যাজ উই মুভ ফরওয়ার্ড আমরা আরও দেখবো যে মেশিন লার্নিং এর দরকারটা কি, বিকজ মেশিন লার্নিং ছাড়া আজকাল আমাদের ব্রেইন এত বড় ডেটার সমুদ্রে আমরা আছি যে আমাদের মাথা দিয়ে সবকিছু প্রসেস করা সম্ভব না। এর জন্য আমরা কি করব, আমরা মেশিনের মধ্যে বিভিন্ন টেকনোলজি ল্যান্ডস্কেপ ব্যবহার করে data process করতে দিব এবং they will process the data and then we will consume it, but then again we will also use a common sense, আমরা একটা common sense ব্যবহার করব, আমাদের হ্যাকার মাইন্ডসেট থাকতে হবে। অ্যালগরিদমিক্স, সো আমরা যদি দেখি যে অ্যালগরিদমিক্স হচ্ছে আপনার অ্যালগরিদমের একটা ব্রাঞ্চ, সো ইটস দি সিস্টেমেটিক স্টাডি অফ ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদমস। সো অ্যালগরিদমস যদি সিস্টেমেটিক ভাবে ডিজাইন এবং অ্যানালাইজ করতে চাই তাহলে আমাদের দরকার হবে অ্যালগরিদমিক্স। সো অ্যালগরিদমিক্স আমরা দেখব যে ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন ডেটা সায়েন্স অ্যান্ড দ্য কমন সেন্সের কথা আমি অলরেডি বলেছি। And then of course being data scientist does not mean being an expert in all those areas. So যে সমস্ত এরিয়াগুলো আমি বর্ণনা করলাম মাথায় রাখতে হবে যে ডেটা সায়েন্স হিসাবে ইউ উইল নট বি রেসপন্সিবল ফর অল দোজ এরিয়াস। আপনাকে সবকিছুর ব্যাপারে জ্ঞান হতে থাকতে হতে পারে, কিন্তু ইট ডাজন্ট মিন দ্যাট ইউ নিড টু নো অল দিস পার্ট। সো হোয়াট হ্যাপেন ইন এ প্রজেক্ট টিম, আমরা দেখব একজন এক্সপার্ট থাকবেন মেশিন লার্নিং, একজন এক্সপার্ট থাকবেন যিনি অ্যালগরিদমিক্সের উপরে ভালো জ্ঞান থাকবেন, কম্পিউটার সায়েন্সের টেকনোলজি স্টাকের জন্য আমরা দেখব যে আমরা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার ব্যবহার করছি, ফুল স্টাক ইঞ্জিনিয়ার ব্যবহার করছি যারা আমাদের ডেটা সায়েন্সের প্রজেক্টের মধ্যে মেম্বার অফ দ্য প্রজেক্ট টিম থাকবেন। সো দিস ইজ জাস্ট টু গিভ ইউ আ সামারি অফ the basics and the starting of the foundation and the understanding of basics of data science. Now, the rise of data science এর তত্ত্ববিজ্ঞানের উত্থান বলতে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কিভাবে, যেহেতু আমি অলরেডি কয়েকবার বলেছি যে আমরা ডেটা সায়েন্স নিয়ে এত ভাবছি এখন, আমরা আগে এত ভাবতাম না। সো আমরা এরকম কেন হঠাৎ করে এরকম ডেটা সায়েন্স নিয়ে মাথা ঘামানো শুরু করলাম। সো আমি এখানে যেটা এই জন্য আমি মনে করেছি যে এই জিনিসটা আমার এখানে কথা বলা উচিত। এই জন্য আমি বলেছি ট্র্যাডিশনালি দ্য ডেটা উই হ্যাড ওয়াজ প্রাইমারিলি স্ট্রাকচার্ড অ্যান্ড স্মল ইন সাইজ। সো আমাদের অনেক আগে যখন আমরা ডেটা নিয়ে মাথা ঘামাতাম তখন আমাদের ডেটা ছিল খুবই ছোট এবং স্ট্রাকচার্ড ছিল। আজকের মতো আনস্ট্রাকচার্ড কিংবা স্ট্রাকচার যদি আমি একটি কাঠামোগত বলতে চাই তাহলে অকাঠামোগত হতে পারে, যে ডেটাটা অত স্ট্রাকচার না, ফলে আমাদের সমস্যা। এই জন্য ডেটা সায়েন্স আবিষ্কৃত হয়েছে, ডেটা সায়েন্সের টেকনিকগুলো এসেছে, মেশিনের বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই যেগুলো এখন ডেটা সায়েন্সের কারণে ডেটা সায়েন্সের মধ্য দিয়ে বহিঃপ্রকাশ হচ্ছে। সো again, here, the data science is generated from various sources such as financial journal, text file, media, and so on. আমার মনে আছে আমি যখন আমার প্রথম জব গ্র্যাজুয়েশনের পর আমি যখন জেনেভাতে সুইজারল্যান্ডে আমি ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিতে আমি কাজ করতাম। সো আই ওয়াজ ওয়ার্কিং ইন HR ডিপার্টমেন্ট এবং ইন ইলেকট্রনিক ডেটা প্রসেসিং পার্ট অফ দ্য HR ডিপার্টমেন্ট। সো আমাদের কাজ ছিল ক্যান্ডিডেটরা প্রচুর, ওরা ইউএনএ কাজ করার জন্য প্রচুর ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে এবং ইউ ডোন্ট হ্যাভ টু লাইক একটা অ্যাপ্লিকেশন, কোনো একটা জব ডেসক্রিপশন কিংবা কোনো একটা ভ্যাকেন্সির এগেইনস্টে না, ওগুলো নর্মাল র্যান্ডম সবসময় জব রিকোয়েস্ট আসতো। তো আমরা কি করতাম, আমরা যেই ডিপার্টমেন্ট আমি ছিলাম ওটা ছিল ইডিপি বলে, ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। তো আমাদের কাজ ছিল ক্যান্ডিডেটদের ডেটাগুলো সিস্টেমে এন্ট্রি করা। সিস্টেমে এন্টার করার সময় আমরা প্রথম স্টেজে আমরা ক্যান্ডিডেটদের বেসিক ডেটাগুলো, ন্যাশনালিটি, নাম, তারপরে জেন্ডার, যদি ডেট অফ বার্থ থাকতো, কোয়ালিফিকেশন, এগুলো এন্টার করতাম। তারপরে ওগুলো একটা রিক্রুটমেন্ট অফিসারের কাছে যাওয়ার পর রিক্রুটমেন্ট অফিসার যদি দেখতো যে ওকে আউট অফ 100 অ্যাপ্লিকেশনস 10টা আমি ইন্টারেস্টেড টু টেক ফরওয়ার্ড, বাকি 90টা আমি রিজেক্ট করে দিতাম। সো বাকি 90টা যখন রিজেক্ট হয়ে যেত তখন ওই রিজেক্টেড সেটগুলো একজন ডেটা এন্ট্রি ক্লার্কের কাছে চলে যেত, যে ওগুলো প্রসেস করে সিস্টেমে আপডেট করতো। তো আমাদের যে ডেটা এন্ট্রির যে সমস্ত ডিপার্টমেন্টাল লোকগুলো ছিল তাদের মধ্যে কেউ হয়তো ওদের একটা জেনারিক মেইল পাঠাতো যে সরি, থ্যাংক ইউ ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড সো অন। যেই 10টা রেখে দেওয়া হতো আমরা ওগুলো প্রসেস করে ওগুলো আরো ডিটেল ইনফরমেশন
সিস্টেমে ঢুকাতাম এবং হয়তো তাদেরকে কাউকে ইন্টারভিউর জন্য ডাকা হতো, এরকম করে একটা রোস্টার বানানো হতো। রোস্টারটা ছিল আপনার ওই ধরনের ক্যান্ডিডেটদের, যে সমস্ত ক্যান্ডিডেটদের যদি পৃথিবীতে কোথাও কোনো দুর্যোগ হয় তখন তাদেরকে ইমিডিয়েটলি ডিপ্লয় করা হয়। এবং যেহেতু এটা রিফিউজি অর্গানাইজেশনে আমি কাজ করতাম, ফলে ওই সবসময় ওদেরকে ইমার্জেন্সি নিডের জন্য ফিল্ড অফিসার হিসাবে হায়ার করতে হতো। ফলে ওরা ওই ডেটাবেজে বিভিন্ন ধরনের পটেনশিয়াল ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিয়ে ওগুলো রেখে দিত। ফলে ওরা যখন কোনো একটা কনফ্লিক্ট এরিয়া কিংবা কোনো একটা জায়গায় এরকম ভ্যাকেন্সির জন্য ওদের লোক দরকার হতো, তখন আমাদেরকে ওরা ডেটাবেস থেকে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক জেনারেট করে দিতে বলতো এবং আমরা ওই ধরনের স্ট্যাটিস্টিক জেনারেট করে আমরা অ্যাকুরেট ক্যান্ডিডেটটা বের করে দিতাম। সো উই ওয়ার বেসিক্যালি ডুইং ডেটা সায়েন্স। সো বলতে পারেন যে আমি তখন থেকে কিন্তু ডেটা সায়েন্সের সাথে সম্পর্কযুক্ত, অ্যান্ড দ্যাট ওয়াজ 1994। নাও আমি যদি সেটা পর্যালোচনা করি তাহলে আমি এখানে বলেছি যে ট্র্যাডিশনালি আমাদের ডেটাটা খুব ছোট ছিল এবং আমরা সামান্য কোয়ারি, বেসিক কোয়ারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা ডেটা সায়েন্সের ডেটাবেজের বিভিন্ন জিনিসগুলো যে ধরনের রিপোর্টিং দরকার হতো করতে পারতাম। কিন্তু আজকাল সেটা সম্ভব না, কারণ হচ্ছে যে ডেটার সাইজ ইজ ভেরি ভেরি বিগ। ইটস নট পসিবল ফর এ হিউম্যান বিইং, একজন মানুষের পক্ষে অনেক কিছু প্রসেস করা সম্ভব না। ফলে আমাদের টেকনোলজির সাহায্য নিতে হবে, মেশিনের সাহায্য নিতে হবে, সো অন। এখানে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে হিয়ার আর ফিউ রিজনস for which the data science is always been an essential part of the global economy. So global economy তে data science একটা বিশেষ গুরুত্ব পালন করবে, বিকজ ইন্টারনেটের সার্চ ইঞ্জিন যেগুলো আছে, গুগল, ইয়াহু, বিং এন্ড আদার্স, ওরা কিন্তু ডেটা সায়েন্সের অ্যালগোরিদম ব্যবহার করেই আপনাকে পসিবল রেজাল্টগুলো আপনার জন্য নিয়ে আসে। এবং ও কিন্তু আপনি যখন গুগলে সার্চ করেন তখন দেখবেন ও কিন্তু আপনার প্যাটার্নটা ক্যাপচার করে রাখে। ও জানে আপনি জায়গাগুলো সার্চ অ্যাহেড যেটা বলে, আপনি যখন টাইপ করতে যাবেন আগে থেকে সে গেস করবে, মনে করবেন যে কি ব্যাপার, গুগল কি আমার মাথা কিনে ফেললো নাকি, ও কেন কিভাবে এগুলো জানে। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যালগোরিদমস। নাও ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর জন্য আমরা দেখি যে ওয়েবসাইটে যে ধরনের অ্যাডগুলো থাকে, আমরা অ্যাডসেন্স যেগুলো দেখি, বিলবোর্ডস, অল দিস থিংস আর অলসো they are based on different kind of algorithm, বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ডেটা সায়েন্সের রেজাল্ট। রিকমেন্ডেশন সিস্টেম হচ্ছে আমরা দেখি যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিকমেন্ডেশন থাকে। আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা কিছু কিনতে যাবেন তখন ওই আপনার কেনার প্যাটার্নের উপরে ভিত্তি করে আপনার ও হয়তো কোনো একটা সাজেস্ট করবে যে ইফ ইউ লাইক দিস ইউ প্রবলি উড লাইক দিস। সো দ্যাট ইজ অলসো ডেটা সায়েন্স। রিকমেন্ডেশন সিস্টেমের ব্যাপারে আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে টার্গেটের কথাই যদি আমি বলি, টার্গেটের ডেটা সায়েন্স যে ওদের যে ডেটা সায়েন্স ডিপার্টমেন্ট আছে, দে ওয়েন্ট লিটল বিট ফার্দার। ওরা কি করে, ওরা ওদের ক্রেতাদের হ্যাবিট, বিহেভিয়ার এগুলো অ্যানালাইজ করে ওরা ইভেন ডিটেক্ট করে ফেলে যে কারা ওদের কাস্টমার ডেটাবেস থেকে ওরা বের করে ফেলবে কারা প্রেগনেন্ট ওর কারা প্রথম বারের মতো সন্তান ধারণ করতে যাচ্ছে, এবং তাদেরকে টার্গেট করে তারা অলরেডি বিভিন্ন ধরনের ক্যাম্পেইন শুরু করে দেয়। এবং দিস ইজ অ্যামেজিং থিং দ্যাট ইউ ক্যান সি ইউ ক্যান ডু উইথ ডেটা সায়েন্স। ইমেজ রিকগনিশনের কথা আমি অলরেডি বলেছি। স্পিচ রিকগনিশনের কথা যদি আরেকটু বলি, সেটা হচ্ছে আমি গত ভিডিওতে বলেছি যে আমাদের প্রচুর ফুড রিভিউয়ার রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা বিভিন্ন ধরনের ফুডের রেসিপি দেন, যারা বিভিন্ন ধরনের খাদ্যের ভিডিও করেন, বিভিন্ন রেস্টুরেন্টে যে খাদ্য টেস্ট করেন, কিংবা নিজেরা বাসায় বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করে ওগুলো রেসিপিগুলো ইউটিউবে আপলোড করেন। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি একটা নতুন ফ্র্যাঞ্চাইজ তৈরি করতে চান, ওকে, আমরা দেখতে পাচ্ছি কেএফসি, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, all these Kimalbaik, all these franchise, they have different special areas for which they are very popular. Now আমার মাথায় আসলো যে আমি ঠিক আছে একটা নতুন ফ্র্যাঞ্চাইজ বাজারে ছাড়বো, এবং আমি একটা জিনিস বাজারে ছাড়বো, খাওয়ার জিনিস যা আগে কখনো বাজারে পাওয়া যায়নি, কিংবা আগে পাওয়া গেলেও তার স্বাদ আমি যেটা করব সেটা স্বাদটা একটু ভিন্ন হবে। সো আমি ডেটা সায়েন্স ব্যবহার করে এটা করতে পারবো। কিভাবে করব?
আমি তখন কি করব, তখন আমি বিভিন্ন ভিডিও ব্লগার, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যারা ফুডের উপরে ভিডিও করেন, তাদের ভিডিওগুলো আমি অ্যানালাইজ করব। এখন এই অ্যানালাইসিস করার জন্য আমাকে স্পিচ রিকগনিশন ব্যবহার করতে হবে। নাও স্পিচ রিকগনিশন ক্যান বি অলসো ডিফাইন্ড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, কারণ বাংলা ভাষায়, আরবি ভাষায়, ফরাসি ভাষায়, বিভিন্ন ভাষায়। আমি জানি আমার ওয়াইফ কিছু ব্লগারদের ফলো করেন, তারা বিভিন্ন ধরনের কুকিং রেসিপি ইত্যাদি দেন, এবং যেহেতু সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দক্ষ, সে ফ্রেঞ্চ ভাষায় দেখছে। সো ফ্রেঞ্চ ভাষা এরকম, মাঝে মাঝে তাকে দেখি আরবিক ল্যাঙ্গুয়েজে দেখতে। সো দেয়ার আর সো মেনি ল্যাঙ্গুয়েজেস, সো দেয়ার আর ক্যাপাবিলিটিস নাও উইদিন দ্য টেকনোলজি ল্যান্ডস্কেপ দ্যাট ক্যান ডু দিস কাইন্ড অফ স্পিচ রিকগনিশন। সো আপনি ওই ব্লগারদের যে ধরনের ফুড হ্যাবিটের উপরে, যে ধরনের কুকিং রেসিপির উপরে ব্লগিং করে, ওগুলো অ্যানালিসিস করে আপনি একটা নতুন বিজনেস এরিয়া তৈরি করতে পারেন, যেখানে হয়তো আপনি কোন একটা নতুন ফ্র্যাঞ্চাইজ শুরু করলেন, কোন একটা নতুন ফুডের রেসিপি তৈরি করলেন। সো দিস ইজ অলসো হ্যাপেনিং। সো লট অফ নিউ থিংস আর বিইং ডেভেলপ। যদি আপনি চিন্তা করেন যে উবার কিভাবে আসলো, আপনি যদি চিন্তা করেন এয়ারবিএনবি কিভাবে আসলো, আপনি যদি চিন্তা করেন যে বল্ট কিভাবে আসলো, অল দিস নিউ ইনোভেটিভ বিজনেস যেগুলো এখন লাইক মিলিয়নার হয়ে যাচ্ছে, অনেক অনেক প্রফিটেবল বিজনেস, সব কিন্তু বেসড অন ডেটা সায়েন্স, বেসড অন ডেটা অ্যানালিটিক্স, বেসড অন প্রেডিক্টিং হোয়াট মাইট হ্যাপেন, বেসড অন দ্য ডেটা দ্যাট এভরিবডি ইজ প্রডিউসিং। সো আমি আগের ভিডিওতে বলেছি, সবাই এত ডেটা রাখছেন। আমরা এই যে ফেসবুক আমরা যারা ব্যবহার করি, ইনস্টাগ্রাম যারা ব্যবহার করি, টিকটক যারা ব্যবহার করি, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট দিই, আমরা জাস্ট ইউজার, অ্যান্ড বাই গিভিং আওয়ার কন্টেন্ট উই আর বেসিক্যালি গিভিং অ্যান্ড ক্রিয়েটিং বিজনেস অপরচুনিটিস ফর দোজ প্ল্যাটফর্ম। ওরা বিভিন্ন ধরনের বিজনেস অপরচুনিটি তৈরি করছে আমাদের এই কন্টেন্টগুলো দিয়ে, এবং তারা প্রফিটেবল ব্যবসা করছে। অবশ্য আমাদের জন্য ভালো হচ্ছে, আমরা একটা ফ্রি প্ল্যাটফর্ম পাচ্ছি, অনেকে ওই প্ল্যাটফর্ম থেকে অনেক আর্ন করতে পাচ্ছেন। ওরা বিভিন্ন ধরনের মনিটাইজিং প্রোগ্রাম থাকে, যার মাধ্যমে ওরা রিওয়ার্ডিং করে যারা এই ধরনের এন্ড ইউজাররা। ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে ডেটা সায়েন্সের জুড়ি নেই। ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের ফ্রড ডিটেকশন, ব্যাংকের হ্যাকিংয়ের বিভিন্ন ক্ষেত্রে ডেটা সায়েন্স ব্যবহার করা হয় রিস্ক লিমিট করার জন্য। গেমিংয়ের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে গেমিংয়ের যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো ডেটা সায়েন্স ব্যবহার করে তাদের যারা গেম খেলেন তাদের গেম খেলার বিহেভিয়ার, তাদের মুভমেন্ট, যে ধরনের গ্রাফিক্যাল ইন্টারফেস তাদের পছন্দ, যে ধরনের গ্রাফিক্সে যে ধরনের কনফিগারেশন থাকে, সেই ধরনের কোন ধরনের কনফিগারেশন মানুষ বেশি ব্যবহার করেন, এগুলো অ্যানালাইজ করে তারা গেমিং প্ল্যাটফর্মগুলোতেও তারা উপকৃত হন। প্রাইস কম্পারেশন, সেটা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট কিনতে যাবেন, আপনি হয়তো দেখবেন যে গুগলের মধ্যেই বিভিন্ন ধরনের প্রাইস ইন্ডিকেশন দিচ্ছে। সো এটা হচ্ছে ডিফারেন্ট রিটেলার থেকে ওরা ডেটা সংগ্রহ করে অ্যানালাইজ করে ওই ধরনের একটা প্যাটার্ন এবং বিহেভিয়ার ওরা তৈরি করে, যেটা আপনার জন্য ফ্রুটফুল হয়। প্ল্যানিং এয়ারলাইন টিকেটস, এয়ারলাইন ইটিনারি, যেটা অলরেডি আপনারা জানেন, আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, যেই ওয়েবসাইট দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্লেনের টিকিট কিনতে পারেন, lastminute.com and whatnot, booking.com and so on. Delivery logistics company use data science to improve the operational efficiency in a sense যে ওরা দেখে যে আমি যেমন আমার গার্ডেনের জন্য একটি ছোট্ট শেড আমি অর্ডার দিয়েছি, এখন দ্য হোল প্রসেস অফ ডেলিভারিং দ্য শেড ওয়াজ থ্রু আইটি সিস্টেম। আমি যখন ইন্টারনেটের একটি ওয়েবসাইট ব্যবহার করে অর্ডার দিলাম, অর্ডারটা প্রসেস হলো, অর্ডারটা ওরা ক্রেডিট কার্ড নিয়ে অর্ডারটা যে আমি পয়সা পে করার পর ওরা আমাকে কনফার্মেশন পাঠালো, কনফার্মেশন পাওয়ার পর একটা থার্ড পার্টির কাছে আমার ডেটাটা দিল, যারা আমার প্রোডাক্ট আমার বাসায় ডেলিভারি দিয়ে যাবে। সো ওরা ডেলিভারি দেওয়ার জন্য আবার যোগাযোগ করলো, যোগাযোগ করার পর ওরা আমাকে একটা টাইম দিল, আমি আবার টাইমটা কনফার্ম করলাম, এভরিথিং হ্যাপেন ডিজিটালি। তারপরে ওরা আমাকে টাইম মতো ডেলিভারি দিল। ডেলিভারি দেওয়ার পর ওই ডেলিভারি যে দিল সে আবার ওই ডেলিভারি দেওয়ার ওই প্রোডাক্টগুলো যখন বাসার সামনে রেখে সে ছবি নিয়ে ওটা আবার ডেলিভারির মধ্যে আপলোড করলো। ফলে আমি যখন লাইভ ডেলিভারির
প্রসেসটা ডেলিভারির সিচুয়েশন আমি দেখতেছিলাম, আমি ওখানে দেখতে পাচ্ছি যে ডেলিভারি হয়ে গিয়েছে প্রোডাক্টটা এবং তার ছবি দেওয়া আছে। And the whole cycle, you can see the whole cycle. It's all capturing data and keeping everything in a position that you have no room to say anything that you didn't get your product. Okay, so from the point I ordered to the point they delivered, এই যে লং প্রসেসটা, এই প্রসেসটা ওরা অ্যানালাইজ করে দেখবে যে হাউ দে ক্যান ইমপ্রুভ দেয়ার অপারেশনাল এফিসিয়েন্সি। হয়তো আমাদের ফিডব্যাক দিবে, আমি বলবো যে ওকে আমার অনেক দিন ওয়েট করতে হয়েছে, ডেলিভারি টাইম মতো হয় নাই, ওরা ডেলিভারি একবার ফেল করেছে, ওরা ক্ষমা চেয়েছে। সো দিস আর দি stuff they capture and they understand and they optimize themselves. It's different. Data science is also used in marketing, finance, human resources, healthcare, government policy, এবং এই যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে যে ডেটা সায়েন্সের ব্যবহারগুলো রয়েছে, আমরা পরবর্তীতে একটি বিশেষ চ্যাপ্টারে আমরা এটা দেখব। এখন এখানে যেটা আমি বলেছি সেটা হচ্ছে ডেটা সায়েন্সের যে পুরা যদি ডেটা সায়েন্সের আপনি বেনিফিট নিতে চান, আপনার যে ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে, আর পাইথন, and of course the problem solving skills, and progress in data science has been driven by availability of large data sets and cheap computing capacity because of cloud computing opportunities that we have, and a lot of time can be wasted due to small data sets, messy and incorrect data, creating models and give inaccurate and irrelevant results. So সবচেয়ে বড় কথা হলো ডেটা সায়েন্সের মূল যেটা, সেটা হচ্ছে ডেটাকে পরিষ্কার করা, ডেটাকে ফিল্টার করা, ডেটার মধ্যে যে মেসিনেস, যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করে একটা অ্যাকুরেট পর্যায়ে পৌঁছানো, একটা সুন্দর পর্যায়ে পৌঁছানো, যাতে ডেটাটা প্রসেস করা যায়।